গুড মর্নিং টু অল অফ ইউ। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলো চ্যাপ্টারের লাস্ট পার্ট, সেটা লেন্স সেটা নিয়ে আলোচনা করব। আর এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোর প্রতিসরণ, আলো তোমার হচ্ছে গোলক, তারপরে তোমার হচ্ছে প্রতিফলন, তারপরে হচ্ছে তোমার প্রিজম, এগুলো নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, তারপরে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে লেন্স থেকে বাকি পার্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিওটিকে একটা পার্টেই কমপ্লিট করার চেষ্টা করবো। যদি একটা পার্টে কমপ্লিট না হয় তাহলে সেক্ষেত্রে আরো একটা পার্ট বানাবো আর কি। দেখো, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সো কাজেই এই চ্যাপ্টারটাকে স্কিপ করবে না, এই চ্যাপ্টারটাকে ভালো করে পড়বে, কারণ আলো আর হচ্ছে চলতরিতে এই দুটো হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা তোমাদের 24 মার্কস এনে দেবে। ঠিক আছে, 12 24 মার্কস, মানে মানে বুঝতেই পারছো যে তোমার 90 মার্কসের মধ্যে যদি 24 মার্কস যদি এই চ্যাপ্টার থেকে চলে আসে, তাহলে একটা হিউজ অ্যামাউন্ট নাম্বার তোমরা এই চ্যাপ্টার থেকে স্কোর করতে পারবে যদি তোমরা এই চ্যাপ্টারটাকে ভালো করে পড়ো। সো কাজেই কোনো চ্যাপ্টারকে ইগনোর করো না, মন দিয়ে পড়ো যাতে তোমরা ভালো করে রেজাল্ট করতে পারো। ঠিক আছে, আর তোমাদের টেস্ট এক্সাম জাস্ট এই নভেম্বরেই হবে, তো আর বেশি বাকিও নেই। আজকে এখন মে চলছে, মানে আর 4 মাস বাকি আছে। 4 মাস বলছি, সরি, 6 মাস বাকি আছে। তো 6 মাস যখন বাকি আছে, 6 মাস বাকি আছে, তো 6 মাসের মধ্যে পুরো সিলেবাসটাই কমপ্লিট করার চেষ্টা করো। আর আমি তোমাদের মানে এই নেক্সট উইকের মধ্যে তোমাদের এই চ্যাপ্টার মানে পুরো ফিজিক্যাল সায়েন্স কোর্স কমপ্লিট করিয়ে দেবো। তারপরে ডেলি তোমাদের হচ্ছে রিভিশন হতে থাকবে, তারপরে রিভিশন টাইপ কোশ্চেন, তারপরে তোমাদের মাধ্যমিকে ইম্পর্টেন্ট কি কোশ্চেন আসতে পারে 2026-এ সেটা নিয়েও আলোচনা করব। সেই সমস্ত কোশ্চেন বানাবো, আমি বানিয়ে তোমাদেরকে দেবো। তো কাজেই মানে এই চ্যানেলটা অনেকটা হেল্পফুল হচ্ছে তোমাদের ক্লাস 10-এর ছেলেদের জন্য, তারপরে যারা ক্লাস 9 সেটাও করা হবে। বেসিক্যালি আমরা সবে স্টার্ট করেছি, তো তাই জন্য একটু টাইম লাগবে, হয়তো একটা বছরের মধ্যে পুরো সবকিছু কমপ্লিট করে দেওয়া হয়ে যাবে। এবং আমার যখন জয়েনিং করতে হবে তখন একটু সমস্যা হতে পারে, তখন সে মোমেন্টে হয়তো দেখা যেতে পারে এক দু সপ্তাহ ভিডিও নাও আসতে পারে, তারপরে আস্তে আস্তে ভিডিও আসতে পারে। তখন মানে ওই টাইমটাতে প্রথম তোমাদের হচ্ছে সাজেশন নিয়ে আমি আলোচনা করবো, সো কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো দেবো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, লেন্স, যখন আমরা লেন্স নিয়ে আলোচনা করছি, লেন্স মানে কি? লেন্স হচ্ছে তোমার দুটি গোলীয় তল অথবা একটি গোলীয় তল এবং একটি সমতল দ্বারা ঘেরা সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। লেন্স কি? লেন্স হচ্ছে তোমার দুটি গোলীয় তল অথবা একটি গোলীয় তল এবং একটি সমতল দ্বারা ঘেরা সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। লেন্স কি? লেন্স হলো তোমার দুটি গোলীয় তল। লেন্স কি? লেন্স হলো দুটি গোলীয় তল বা একটি গোলীয় তল এবং একটি সমতল দ্বারা ঘেরা স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। এবারে এই লেন্স হচ্ছে টু টাইপস, ঠিক আছে। একটা হচ্ছে উত্তল লেন্স, যেটাকে আমরা বলা হয় অভিসারী লেন্স অথবা হচ্ছে তোমার কনভেক্স লেন্স, আর আরেকটা হচ্ছে অবতল লেন্স, যেটাকে বলা হয় অপসারী লেন্স বা কনভার্জ লেন্স। ঠিক আছে, কনকেভ লেন্স, বেসিক্যালি কনকেভ বলা হয়। তো লেন্স তাহলে কয় প্রকার? লেন্স হচ্ছে তোমার দুই প্রকার। ঠিক আছে, লেন্স হচ্ছে দুই প্রকার, এটা গঠনের দিক থেকে। ঠিক আছে, লেন্স দুই প্রকার, উত্তল লেন্স আর অবতল লেন্স। তো এবারে উত্তল লেন্স নিয়ে আলোচনা করবো, এবার লেন্সের গঠন নিয়ে আলোচনা করব। সো তার আগে এটাকে ইরেজ করতে দাও। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব উত্তল লেন্স এর গঠন এবং উত্তল লেন্স নিয়ে। উত্তল লেন্সটা কি? উত্তল লেন্সটা হচ্ছে দেখতে এইরকম টাইপ, যেটা দুদিকটা হচ্ছে এরকম মোটা আকৃতির হয়। ঠিক আছে, এটাকে উত্তল লেন্স বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে উত্তল লেন্স। মাঝখানে এই অক্ষরটাকে তুমি মুছেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে উত্তল লেন্স। ঠিক আছে, উত্তল লেন্স কি? যে লেন্সের মাঝের অংশটি মোটা এবং প্রান্তের দিকগুলি সরু তাকে উত্তল লেন্স বলা হয়। আর অবতল লেন্সের গঠনটা কি? অবতল লেন্স হচ্ছে এইরকম টাইপের। অবতল লেন্স
এইরকম টাইপের, ঠিক আছে। অবতল লেন্সটাকে যে লেন্সের মাঝের অংশটি সরু এবং প্রান্তের দিকগুলো মোটা তাকে বলা হয় অবতল লেন্স। বুঝতে পেরেছো? আশা করি তোমাদের এই ডায়াগ্রামটা ক্লিয়ার হয়েছে। তো এবারে আমি তোমাদের লেন্স সংক্রান্ত কয়েকটি মানে জিনিসপত্র নিয়ে আলোচনা করবো, কয়েকটি ইম্পর্টেন্ট টার্মস, যেমন বক্রতা কেন্দ্র, প্রধান অক্ষ, এগুলো কি। সো দেখো, বক্রতা কেন্দ্রটা কি? বক্রতা কেন্দ্র হচ্ছে লেন্সের কোনো গোলীয় তল যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় ওই লেন্সের বক্রতা কেন্দ্র। ধরো যে এই যে লেন্সটা হচ্ছে দুটো গোলক দিয়ে গঠিত, ঠিক আছে। এই যে দুটো গলীয় তল, এই একটা গলীয় তল আর আরেকটা গলীয় তল, এই দুটো গলীয় তলের যে গোলকের অংশ, ঠিক আছে, মানে এই যে গলীয় তল যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয়, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এগুলো হচ্ছে তোমার বক্রতা কেন্দ্র, যেগুলোকে C1 আর C2 দিয়ে আমি ডিনোট করলাম, ঠিক আছে। মানে লেন্স যে গোলকে গলীয় তলের মানে অংশ, সেই গোলকের কেন্দ্রকে ওই গোলকের বক্রতা কেন্দ্র, লেন্সের বক্রতা কেন্দ্র বলা হয়। এবারে প্রধান অক্ষ কি? কোন লেন্সের দুটি তলের বক্রতা কেন্দ্রগামী কাল্পনিক সরলরেখাকে বলা হয় প্রধান অক্ষ। প্রধান অক্ষ হচ্ছে তোমার এটা, ঠিক আছে। এই দুটো লেন্সের এই যে তোমার হচ্ছে বক্রতা কেন্দ্রগামী কাল্পনিক সরলরেখা, এটা হচ্ছে তোমার প্রধান অক্ষ। এইটা হচ্ছে তোমার প্রধান অক্ষ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার প্রধান অক্ষ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার প্রধান অক্ষ। এবার হচ্ছে উত্তল লেন্স এবং অবতল লেন্সের মধ্যে দিয়ে, এটা গেল উত্তল লেন্সের গঠন। আর অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়? অবতল লেন্সের ক্ষেত্রে হচ্ছে তোমার এরকম টাইপ দুটো গোলক, ঠিক আছে, এরকম টাইপ দুটো গোলক। এটা হচ্ছে অবতল লেন্সের গঠন, আর এটা হচ্ছে অবতল লেন্সের দুটো বক্রতা কেন্দ্র। অবতল লেন্সের হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে। এটা অবতল লেন্সের গঠন, এটা উত্তল লেন্সের গঠন। এবারে লেন্সের আলোক কেন্দ্র কি? কোন আলোক রশ্মি কোন লেন্সের এক পৃষ্ঠে আপাতিত হয়ে লেন্সের মধ্য দিয়ে গিয়ে প্রতিসরণের পর অপর পৃষ্ঠ দিয়ে আপাতিত রশ্মির সমান্তরালে নির্গত হলে লেন্সের মধ্যবর্তী রশ্মিটির গতিপথ লেন্সটির প্রধান অক্ষকে যে বিন্দুতে মানে যে স্থির বিন্দুতে ছেদ করে তাকে ওই লেন্সটির আলোক কেন্দ্র বলা হয়। মানে লেন্সটির আলোক কেন্দ্র বলতে কি বোঝাচ্ছে? যে ধরো একটা রশ্মি এখানে আপাতিত হয়েছে, ঠিক আছে। আপাতিত হওয়ার পরে তারপরে লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময়, আর ধরো এটা লেন্সটার প্রধান অক্ষ, ঠিক আছে। লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় এরকম ভাবে গিয়ে তারপরে এখানে গিয়ে আবার এখানে, এই যে যেখানে ছেদ করছে প্রধান অক্ষকে, সেটা হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্রটা কি? যে কোনো আলোক রশ্মি কোনো লেন্সের এক পৃষ্ঠে আপাতিত হয়ে লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর অপর পৃষ্ঠ দিয়ে আপাতিত রশ্মির সমান্তরালে নির্গত হলে তখন লেন্সের মধ্যবর্তী রশ্মিটির গতিপথ লেন্সটির প্রধান অক্ষকে যে বিন্দুতে মানে যে স্থির বিন্দুতে ছেদ করে তাকে ওই লেন্সটির আলোক কেন্দ্র বলা হয়। এবারে পাতলা লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়? পাতলা লেন্সের আলোক কেন্দ্র হলো লেন্সটির প্রধান অক্ষের উপর অবস্থিত এরূপ এক বিন্দু যার মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে রশ্মিটির কোনো চ্যুতি বা পার্শ্ব সরণ হয় না, রশ্মিটি সোজা পথে লেন্সের মধ্য দিয়ে চলে যায়। বেসিক্যালি যদি পাতলা কোনো লেন্স কল্পনা করো, সেই পাতলা লেন্সের মধ্য দিয়ে যদি আমরা লেন্সের আলোক কেন্দ্র বরাবর যদি কোনো আলোক রশ্মিকে ফেলি, তাহলে সেক্ষেত্রে কি হবে? লেন্সটির মানে আলোক রশ্মিটির কোনো চ্যুতি ঘটবে না। আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যে বরাবর যে কোণে মানে আপাতিত হবে, সেই একই কোণে প্রতিষ্ঠিত হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার পাতলা লেন্সের আলোক কেন্দ্র। এবারে লেন্সের অভিসারী ও অপসারী ক্রিয়া কি? দেখো, বায়ু মাধ্যমে উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া। এবারে বায়ু মাধ্যমে অভিসারী লেন্স মানে কি? উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া বলতে কি বোঝাচ্ছে? অভিসারী ক্রিয়া বলতে এরকম যে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ উত্তল লেন্সে আপাতিত হওয়ার পরে যখন প্রতিষ্ঠিত হবে, তখন উত্তল লেন্সের মানে তোমার হচ্ছে কি বলে ওটাকে, মানে প্রধান অক্ষের উপরে একটা নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে সবকিছু মানে সবগুলো রশ্মি প্রতিষ্ঠিত হয় বলে মনে হবে। সেই ঘটনাটাকে বলা হচ্ছে তোমার উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। বেসিক্যালি কি? বায়ু মাধ্যমে আলোক রশ্মি গুচ্ছ উত্তল লেন্সে প্রতিষ্ঠিত হলে রশ্মিগুলি প্রধান অক্ষের দিকে বেঁকে যায় এবং রশ্মিগুলি পরস্পরের কাছাকাছি চলে আসে, তাই জন্য উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। তো উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলছে সেটা এখানে আমি যদি ড্র করি তাহলে খুব মানে ভালো স্পষ্ট হয়ে যাবে। এই যে তোমার হচ্ছে এটা উত্তল লেন্স, জাস্ট 1 মিনিট, এটা হচ্ছে তোমার উত্তল লেন্স, ঠিক আছে। উত্তল লেন্সে তোমার হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে তোমার যদি আলোক রশ্মি যদি আপাতিত হয়, যখন লেন্সটার মধ্যে দিয়ে যায় না, তখন সেক্ষেত্রে তখন একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হওয়ার চেষ্টা করে। এই নির্দিষ্ট বিন্দুটাকে কি বলা হয়? এই নির্দিষ্ট বিন্দু দিয়ে মিলিত হওয়ার বেরোনোর চেষ্টা করে বলেই তোমার হচ্ছে লেন্সের বেসিক্যালি কি বলে, মানে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, ঠিক আছে। এবার হচ্ছে তোমার ব্যাখ্যা মানে কিভাবে তুমি মানে বলবে যে একটা উত্তল লেন্সকে অনেকগুলি মানে মাথা কাটা প্রিজমের সমরূপ কল্পনা করলে
তাহলে প্রিজমগুলির ভূমি কি হয়, লেন্সের প্রধান অক্ষের দিকে হয়। আর প্রিজমগুলির প্রতিসারক কোণ এর মান লেন্সের প্রধান অক্ষের থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে বাড়ে। এবারে কি হয়, প্রিজমগুলি বায়ুর মধ্যে থাকা সমান্তরাল আলোক রশ্মিগুলো কি হয়, প্রতিসরণের পর রশ্মিগুলি প্রিজমের ভূমির দিকে মানে লেন্সের অক্ষের দিকে বেঁকে যায় এবং প্রতিষ্ঠিত রশ্মিগুলির চ্যুতি প্রধান অক্ষ থেকে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। এর ফলে কি হয়, প্রতিষ্ঠিত রশ্মিগুলি অভিসারী হয় এবং প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুটি হলো লেন্সের ফোকাস। এই জন্য উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স বা ফোকাসিং ক্রিয়া। বেসিক্যালি হচ্ছে কি, যেমনটা তুমি দেখেছিলে হচ্ছে তোমার উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছিল, সরি অবতল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছিল, অবতল দর্পণের ক্ষেত্রে হচ্ছে তোমার আলোক রশ্মিগুলো আপাদিত হচ্ছিল প্রধান অক্ষের সমান্তরালে, আপাদিত হওয়ার পরে প্রতিষ্ঠিত হওয়ার সময় লেন্সের ফোকাসের মানে দর্পণের ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছিল। এবারে এখানে অবতল দর্পণের ক্ষেত্রে যে প্রক্রিয়া, উত্তল লেন্সের ক্ষেত্রে সেই প্রক্রিয়া। উত্তল লেন্সে হচ্ছে তোমার কোনো আলোক রশ্মি আপাদিত হওয়ার পরে তারপরে প্রতিষ্ঠিত হওয়ার সময় উত্তল লেন্সের ফোকাসের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এই জন্য উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। এবারে বায়ু মাধ্যমে এবারে অবতল লেন্সের অপসারী ক্রিয়া। এবারে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন, অবতল লেন্স। এবার অবতল লেন্স নিয়ে আলোচনা করা হবে। অবতল লেন্সের ক্ষেত্রে কি বলছে, যে বায়ু মাধ্যমে আলোক রশ্মি উচ্চ অবতল লেন্সে প্রতিষ্ঠিত হয়ে রশ্মিগুলি প্রধান অক্ষ থেকে দূরের দিকে বেঁকে পরস্পরের থেকে দূরে সরে যায়, তাই অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। মানে তুমি যদি ধরো এটা অবতল লেন্স কল্পনা করছো, ঠিক আছে, এটা ধরো অবতল লেন্স, এটা ধরো তোমার অবতল লেন্স, ঠিক আছে। তো যখন তোমার হচ্ছে আলোক রশ্মি করছো প্রধান অক্ষের সমান্তরালে এখানে পড়ছে, ঠিক আছে, এখানে প্রধান অক্ষের সমান্তরালে যদি আপাদিত হয়, তারপরে যখন প্রতিষ্ঠিত হচ্ছে তখন প্রধান অক্ষ থেকে এই ছিটকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এইদিকে বেরিয়ে যাচ্ছে এবং এটা যদি পিছন দিকে করো তাহলে সেক্ষেত্রে মনে হয় যেন একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, বিন্দুতে অবস্থিত হচ্ছে বলে মনে হয়। আর অবতল লেন্সকে ওই জন্য বলা হয় অপসারী লেন্স, কারণ বায়ু মাধ্যমে আলোক রশ্মি হচ্ছে অবতল লেন্সে প্রতিষ্ঠিত হলে রশ্মিগুলি প্রধান অক্ষ থেকে পরস্পর দূরের দিকে মানে প্রধান অক্ষ থেকে দূরের দিকে বেঁকে যায় এবং তার ফলে কি হয়, অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়। এবারে এর ব্যাখ্যাটা কি, ব্যাখ্যাটা হচ্ছে যে একটি অবতল লেন্সকে অনেকগুলো তুমি মাথা কাটা যদি প্রিজমের সমন্বয় রূপে কল্পনা করো এবং কি হয়, প্রিজমগুলি যদি ভূমি লেন্সের প্রধান অক্ষ থেকে দূর প্রান্তের দিকে হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়, প্রিজমগুলি বায়ু মাধ্যমে থাকা এদের মধ্যে দিয়ে সমান্তরাল আলোক রশ্মি উচ্চ প্রতিসরণের ফলে রশ্মিগুলি কি হয়, প্রিজমের ভূমি বা লেন্সের অক্ষ থেকে দূর প্রান্তের দিকে বেঁকে যায়। এবারে প্রতিষ্ঠিত রশ্মিগুলি চ্যুতি প্রধান অক্ষ থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে বাড়তে থাকে এবং এর ফলে কি হয়, প্রতিষ্ঠিত রশ্মিগুলি অপসারী হয় এবং প্রধান অক্ষের উপর একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই বিন্দুটি কি, এই বিন্দুটি হলো লেন্সের ফোকাস এবং এই ক্রিয়াকে অবতল লেন্সকে অপসারী ক্রিয়া বলা হয়। এবারে হচ্ছে তোমার লেন্সের ফোকাস তল এবং ফোকাস দূরত্ব নিয়ে আলোচনা করব। এবারে লেন্সের ক্ষেত্রে টু টাইপস অফ ফোকাস হয়, মুখ্য ফোকাস আর গৌণ ফোকাস। এবারে উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাসটা বুঝতে হয়েছে কি বললাম, দেখো আরেকবার বলছে, উত্তল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাসটা কি, উত্তল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস হচ্ছে তোমার লেন্সের মানে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস হলো লেন্সটির প্রধান অক্ষের উপরে অবস্থিত এমন একটি বিন্দু যেখানে অপসারী আলোক রশ্মি উচ্চ নির্গত হয়ে গেলে প্রতিসরণের পরে প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হয়। মানে বেসিক্যালি এটাই, মানে যখন হচ্ছে তোমার লেন্সের হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দুর মধ্যে দিয়ে আলোক রশ্মিগুলো যদি উত্তল লেন্সে পড়ে, অপসারী আলোক রশ্মিগুলো যদি উত্তল লেন্সে পড়ে, উত্তল লেন্স থেকে যখন প্রতিষ্ঠিত হবে তখন লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই বিন্দুটাকে বলা হয় লেন্সের মানে মুখ্য ফোকাস, উত্তল লেন্সের মুখ্য ফোকাস। ঠিক আছে, আবার এটাকে এরকম ভাবে বলতে পারো, উত্তল লেন্সে কোনো আলোক রশ্মি উচ্চ প্রধান অক্ষের সমান্তরাল যদি আপাদিত হয়, তারপর প্রতিষ্ঠিত হওয়ার সময় যদি প্রধান অক্ষের উপরে অবস্থিত একটি বিন্দুর মধ্যে দিয়ে বেরিয়ে যায়, তখন সেই ওই বিন্দুটিকে বলা হয় ওই লেন্সের মুখ্য ফোকাস। ঠিক আছে, দুটো ওয়েতে বলা যায়। এবারে তারপরে অবতল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস কি, অবতল লেন্সের ক্ষেত্রে হচ্ছে মুখ্য ফোকাস হলো লেন্সটির প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যার দিকে আগত অভিসারী আলোক রশ্মি উচ্চ লেন্সের প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হয়। মানে বেসিক্যালি এটা বলতে চাইছে যে তোমার হচ্ছে ওই বিন্দুটার দিকে আগত আলোক রশ্মি উচ্চ যদি প্রধান মানে লেন্সের তোমার এতে প্রতিসারক তলে হচ্ছে যদি মানে আপাদিত হয়, তারপরে প্রতিষ্ঠিত হওয়ার সময় কি হয়, প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়ে যায়, সেই যে বিন্দুর দিকে আপাদিত হচ্ছে বলে মনে হচ্ছে এই বিন্দুটিকে বলা হয় ওই অবতল লেন্সের হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। ঠিক আছে, এ হলো গেল। এবারে উত্তল লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য ফোকাস বলতে কি বোঝায়, সমান্তরাল আলোক রশ্মি উচ্চ কোন উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে এসে লেন্সের প্রতিসরণের পরে প্রধান অক্ষের উপরে যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাকে লেন্সটির দ্বিতীয় মুখ্য ফোকাস বলে। ঠিক আছে, আচ্ছা মানে আমি যে ঘটনাটা বললাম
মানে এই দিক থেকে এসে এখানে সমান্তরাল ভাবে হচ্ছে, এটা হচ্ছে তোমার প্রথম মুখ্য ফোকাস। আর দ্বিতীয় মুখ্য ফোকাস হচ্ছে যখন তুমি এই সমান মানে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুলোকে তুমি যদি ফেলো মানে লেন্স উত্তল লেন্সে, তাহলে সেক্ষেত্রে তারপরে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুর মধ্যে দিয়ে যায়, সেটাকে বলা হয় ওই লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। ঠিক আছে, বেসিক্যালি মুখ্য ফোকাসই প্রথম আর দ্বিতীয়। ঠিক আছে, এবারে হচ্ছে তোমার ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব হচ্ছে কি, যে কোনো লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে ওই লেন্সের ফোকাস দূরত্ব বলা হয়। কোনো লেন্সের আলোক কেন্দ্র, কোনো লেন্সের আলোক কেন্দ্র থেকে কোনো লেন্সের আলোক কেন্দ্র যদি এটা তোমার হচ্ছে প্রধান অক্ষ হয়, আচ্ছা ধরো যদি এটা তোমার হচ্ছে তোমার হয় মানে প্রধান অক্ষ হয়, তাহলে এই লেন্সের আলোক কেন্দ্র থেকে তোমার হচ্ছে মুখ্য ফোকাস সেটার দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। আর ফোকাস তল কি, কোনো লেন্সের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত কাল্পনিক তলকে বলা হয় ওই লেন্সের ফোকাস তল। এবারে তোমার হচ্ছে পাতলা লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন। এবার প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যখন আলোক রশ্মি গমন করে, তাহলে সেক্ষেত্রে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। এবারে তোমার হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন। উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন এই যে আমি তোমাদের সাথে আলোচনা করব উত্তল লেন্সের সাহায্যে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। সৎ, অবশিষ্ট এবং খর্বাকার প্রতিবিম্ব গঠন, এক্ষেত্রে তোমার কিভাবে এই প্রতিবিম্বটা গঠিত হচ্ছে সেটা আমি মানে তোমার হচ্ছে এবারে আলোচনা করব। কিভাবে তোমার হচ্ছে প্রতিবিম্ব গঠিত হচ্ছে এটা আমি একটা আলোচনা করব, বাকিগুলো তোমরা নিজেরা দেখে নেবে। এগুলো খুব একটা মানে বেশি টাফ কিছু না, ঠিক আছে। সো দেখো কি হয়। তো প্রথমে আমি দেখাচ্ছি উত্তল লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠন। ঠিক আছে, উত্তল লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠন। এবার উত্তল লেন্সের সাহায্যে কিভাবে প্রতিবিম্ব গঠিত হচ্ছে এবং প্রতিবিম্বের টাইপটা কি হবে। প্রতিবিম্বের টাইপ হচ্ছে তোমার সৎ, অবশিষ্ট এবং খর্বাকার প্রতিবিম্ব গঠিত হবে। ঠিক আছে, খর্বাকার প্রতিবিম্ব গঠন। এবারে এটা কিভাবে গঠিত হবে দেখো, এক্ষেত্রে বস্তুর অবস্থান কি হবে, বস্তুর অবস্থান হবে লেন্স থেকে ডবল ফোকাসের থেকেও বেশি দূরত্বে। যদি ধরো এটা আমার লেন্স হয়, এবার লেন্সের তোমার হচ্ছে ধরো এটা তোমার একটা ফোকাস দৈর্ঘ্য 2f, এটা 2f, তার থেকেও দূরে বস্তুটাকে হচ্ছে তোমার অবস্থান করতে হবে। ঠিক আছে, এবারে এই বস্তু থেকে একটা আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে এসে ছোট করি, প্রধান অক্ষের সমান্তরালে এসে আপাতিত হয় একটা আলোক রশ্মি। ঠিক আছে, তারপরে কি হবে, প্রতিষ্ঠিত হওয়ার সময় তোমার হচ্ছে প্রধান অক্ষ থেকে একটা বিন্দুর উপর দিয়ে যাবে, এটাকে বলা হয়, এটা হচ্ছে তোমার ফোকাস। ঠিক আছে, এবারে তারপরে হচ্ছে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যদি আরো একটা আলোক রশ্মি গুচ্ছ যায়, তাহলে সেক্ষেত্রে এটাও তোমার হচ্ছে আরেকটা বিন্দুর মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, এটাও আরেকটা বিন্দুর মধ্যে দিয়ে যাবে, তো ফোকাস। ঠিক আছে, তো এবার এটা হলো, তারপরে হচ্ছে তোমার এটা গেল। এবারে এই যে দুটো আলোক রশ্মি যে বিন্দুতে মিলিত হচ্ছে প্রধান অক্ষ থেকে, সেই বিন্দুর দিকে যদি আমি একটা সরলরেখা ড্র করি, তাহলে সেটাই হচ্ছে আমার বস্তুর মানে তোমার এবার এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তোমার প্রতিবিম্বের অবস্থান হবে ফোকাস এবং 2f মানে f এবং 2f এর মধ্যে হবে, এবং প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, সৎ ও অবশিষ্ট এবং বস্তুর চেয়ে ছোট হবে। আর এর ব্যবহারটা কি, ক্যামেরা উত্তল লেন্সের কার্যনীতিতে কাজ করে। এইরকম ভাবে তুমি যদি বাকি এগুলো দেখো, সৎ, অবশিষ্ট, বিবর্ধিত প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, অসৎ, সমশিষ্ট, বিবর্ধিত প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় এগুলো, তারপরে হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে হচ্ছে তোমার অসৎ ও সমশিষ্ট প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, এইগুলো তোমরা একটু নিজেরা দেখে নেবে। এগুলো খুব একটা টাফ জিনিস না, এগুলো খুবই ইজি জিনিস। তুমি বস্তুটাকে কোথায় রাখলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে সেটা তুমি জ্যামিতিক ওয়েতে মানে তুমি করবে, ডেরাইভ করবে, মানে জ্যামিতিক ওয়েতে তুমি হচ্ছে বার করবে। এখানে না তোমার সিম্পল কোনো ম্যাথ লাগবে, না তোমার কিছু লাগবে, সিম্পল তুমি তোমার বস্তুটাকে তুমি একটা জায়গাতে প্লট মানে ড্র করবে, তারপরে সেখান থেকে তুমি দেখবে যে তোমার বস্তুর প্রতিবিম্বটা কোথায় গঠিত হচ্ছে। ঠিক আছে, বেসিক্যালি এটাই। এবারে আমি তোমাদের সাথে আলোচনা করব রৈখিক বিবর্ধন বলতে কি বোঝায়। দেখো, রৈখিক বিবর্ধন কথাটা কখন আসছে, যখন হচ্ছে তোমার প্রতিবিম্বের উচ্চতা আর বস্তুর উচ্চতার অনুপাত আলোচনা করছে, তখন ওই ঘটনাটাকে বলছে কি, রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন কি, রৈখিক বিবর্ধন হচ্ছে তোমার রৈখিক বিবর্ধন কি রৈখিক বিবর্ধন রৈখিক বিবর্ধন কি, রৈখিক বিবর্ধন হচ্ছে রৈখিক বিবর্ধনকে এম দিয়ে ডিনোট করছে। রৈখিক বিবর্ধন হচ্ছে নাথিং, ইট ইজ দ্য নাথিং, ইট ইজ দ্য রেশিও অফ, এটা হচ্ছে তোমার কি, প্রতিবিম্বের উচ্চতা রেশিও, মানে রেশিও অফ প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের
উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার রৈখিক বিবর্তন। এবারে তোমার হচ্ছে সরল ক্যামেরা এবং লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠনের উদাহরণস্বরূপ মানুষের চোখ। দেখো চোখটা বেসিক্যালি চোখের গঠন তোমরা বায়োলজিতে পড়বে, এগুলো মানে ফিজিক্সে অথবা চোখের গঠন থেকে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করে না। এখানে যে জিনিসটা জিজ্ঞাসা করে সেটা হচ্ছে তোমার যে চোখে মানে ক্যামেরায় যে প্রতিবিম্ব গঠিত হয় সেই প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কি। সেই প্রতিবিম্বের বৈশিষ্ট্য হচ্ছে সৎবিম্ব, অবশিষ্ট এবং বস্তুর চেয়ে ছোট হয় আকারে, ঠিক আছে। তাই জন্য তোমরা একটা বৃহৎ বড় বস্তুকে ক্যামেরার সাহায্যে ছবি তুললেও সেটাকে একটা ছোট আকৃতির ছবি তোমরা তুলতে পারো। এটা কিভাবে গঠিত হয়, এটা বেসিক্যালি ক্যামেরার সাহায্যে প্রতিবিম্ব যে গঠিত হয় সেটা হচ্ছে বেসিক্যালি এরকম। ধরো উত্তর লেন্স হচ্ছে, ক্যামেরাতে উত্তর লেন্স ইউজ করা হয়। আর উত্তর লেন্স কি হয়, উত্তর লেন্স হচ্ছে বহু দূরে বস্তু থাকলেও সেটার প্রতিবিম্ব গঠনে সক্ষম হয়। তো ধরো তোমার হচ্ছে বস্তু খুব দূরে অবস্থিত, তাহলে সেক্ষেত্রে বস্তু থেকে হচ্ছে একটা আলোকরশ্মি প্রধান সমান্তরাল এলো, আসার পরে কি হচ্ছে ফোকাসে মিলিত হচ্ছে, আর ফিল্মটা থাকে ফোকাসে। আর সেম এখান থেকে সমান্তরাল আলোকরশ্মি যাচ্ছে গিয়ে ফোকাসে গিয়ে মিলিত হচ্ছে, এবং এই ফোকাসে হচ্ছে বস্তুর প্রতিবিম্ব গঠিত হচ্ছে, ঠিক আছে। আর সেরকম নিকটে যদি বস্তু থাকে তাহলে সেক্ষেত্রেও তোমার লেন্সের তোমার হচ্ছে নিকটে যদি বস্তু থাকে তাহলে ধর এটা নিকটে বস্তু, এখান থেকে কৌণিক মানে খুব মানে তোমার হচ্ছে খুব কোণে যদি আলোকরশ্মি করছে আপতিত হয় কৌণিক বিন্দু বরাবর, মানে লেন্সের কোণ বরাবর, তাহলে সেক্ষেত্রে এরকম ভাবেই তোমার হচ্ছে আবারও সেই তোমার ফোকাসে গিয়েই হচ্ছে একটা মানে ফিল্ম থাকে যেখানে হচ্ছে তোমার বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, যেটা এফ এর চেয়েও বেশি ডিস্টেন্স হয়। মানে প্রথমটার ক্ষেত্রে এফ ডিস্টেন্স, আর সেকেন্ডটার ক্ষেত্রে এটা হচ্ছে ফোকাসের থেকেও বেশি দূরত্বে মানে বস্তুটার প্রতিবিম্ব গঠিত হয়, ঠিক আছে। তো যখন নিকট বস্তুর ক্ষেত্রে তুমি যখন হচ্ছে বস্তু ক্যামেরার সাহায্যে বস্তুর প্রতিবিম্ব গঠন করার চেষ্টা করবে, কাছাকাছি গেলে তখন থেকে ফোকাসের থেকে বেশি দূরে তোমার হচ্ছে বস্তুর প্রতিবিম্ব করতে হবে। আর এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হচ্ছে ফোকাসে তোমার বস্তুর প্রতিবিম্ব করতে হবে, বেসিক্যালি এটাই। এবারে তোমার হচ্ছে মানুষের চোখ। এবার চোখের ক্ষেত্রে কি, চোখের ক্ষেত্রে যে দৃষ্টি সমস্যা সেগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমে হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি। হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি বলতে কি, যে যখন হচ্ছে তোমার দূরের দৃষ্টি ব্যাহত হচ্ছে, ঠিক আছে, সরি যখন হচ্ছে তোমার যদি চোখে দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, দীর্ঘ দৃষ্টি বলতে দূরের বস্তুকে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ, হাইপারমেট্রোপিয়া। দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পাচ্ছ কিন্তু কাছের বস্তুকে দেখতে পাচ্ছ না, সেক্ষেত্রে তোমার যে দৃষ্টির ত্রুটি সেটাকে বলা হচ্ছে তোমার দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। এবারে সেক্ষেত্রে আর এবারে হচ্ছে তোমার এর প্রতিকারের উপায় কি, এটার প্রতিকারের উপায় হচ্ছে তোমার উত্তর লেন্স ইউজ করতে হবে, ঠিক আছে। উত্তর লেন্স কি করে, উত্তর লেন্স হচ্ছে তোমার কাছের জিনিসগুলোকেও দেখতে সাহায্য করে, ঠিক আছে। বেসিক্যালি এক্ষেত্রে তোমার প্লাস পাওয়ারের চশমা লাগবে। এবারে অবতল লেন্স মানে এবারে মায়োপিয়া বা হ্রাস দীর্ঘ তোমার হচ্ছে হ্রস্ব দৃষ্টি বলতে কি বোঝায়, এখানে তুমি কাছের জিনিসটাই দেখতে পাবে বা দূরের দৃশ্য তুমি দূরের দৃশ্য তোমার ব্যাহত হয়, মানে দূরের জিনিসগুলো তুমি দেখতে পাবে না, সেক্ষেত্রে এই যে দৃষ্টিজনিত ত্রুটি এটাকে বলা হচ্ছে তোমার হাইপারমেট্রোপিয়া। এবারে হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে তোমাদের কি হয়, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে হচ্ছে তোমাদের মানে তোমরা দূরের জিনিস দেখতে পাও না, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে অবতল লেন্স ইউজ করতে হবে, এবং অবতল লেন্সের ক্ষেত্রে অবতল লেন্স তোমাদেরকে ইউজ করতে হবে। আর তারপরে আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার এক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে নেগেটিভ পাওয়ারের চশমা ইউজ করতে হবে। নেগেটিভ পাওয়ারের চশমা তোমাদের অবতার লেন্স হয়। দেখো বেসিক্যালি লেন্স হচ্ছে যখন তোমরা পজিটিভ পাওয়ারের চশমা করবে তখন ভাববে সেটা উত্তর লেন্স, আর যখন নেগেটিভ পাওয়ারের চশমা পড়তে পারো তখন ভাববে সেটা অবতার লেন্স। আমি যে চশমা পরে আছি এটা অবতার লেন্স নেগেটিভ পাওয়ারে। সো কারণ হচ্ছে আমার মায়োপিয়া মানে মায়োপিয়া আছে, যে ম্যাক্সিমাম মানুষের মায়োপিয়াই হয় এই বয়সে। আর আফটার কিছু কিছু পার্সনের ক্ষেত্রে সামনের দৃষ্টি মানে নিকট দৃষ্টি তোমার হচ্ছে ঠিক মানে নিকট দৃষ্টি দেখতে পায় না বা দূর দৃষ্টি ঠিক থাকে, তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার হাইপারমেট্রোপিয়া মানে তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার প্লাস পাওয়ারের চশমা ইউজ করতে হয়। আর প্রেস বায়োপিয়া হচ্ছে কি, প্রেস বায়োপিয়া হচ্ছে তোমার যখন 40 বছরের পরে তোমাদের নর্মাল একটা চোখের সমস্যা সৃষ্টি হয়, যেখানে সে তোমাদের দূরের জিনিস কাছের জিনিস দেখতে দেওয়া হয়, সেক্ষেত্রে হচ্ছে তোমার বাইফোকাল লেন্স ইউজ করা হয়, ঠিক আছে। এটা গেল তোমার হচ্ছে লেন্স সম্পর্কে। এবারে আমি তোমাদের হচ্ছে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, কারণ এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো তোমাদের সাথে আমি নেক্সট দিন মানে লাস্ট চ্যাপ্টার আলোক বিচ্ছুরণ আর হচ্ছে আলোক তরঙ্গ দৈর্ঘ্য এই দুটো নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমি এই তোমার হচ্ছে এই যে পুরো আলো চ্যাপ্টারটাকে 4টে পার্টে কেন ভাগ করলাম, কারণ এই আলো চ্যাপ্টারটা থেকে আমি যে পার্টগুলো পড়িয়েছি এই পার্টগুলো থেকে 3 মার্কসের কোশ্চেন প্রত্যেকবারই এসেছে এবং এবারেও আসবে। সো কাজেই এই যে পার্টটা পড়ালাম এই পার্ট থেকে একটা 3 মার্কসের কোশ্চেন মাস্ট বি থাকবে। আমি এই জন্য 4টে পার্টে ভাগ করেছি, কারণ ওখানে একটা পুরো প্রতিফলন অব্দি একটা পার্ট পড়িয়েছি, তার আগের দিনকে প্রতিসরণ আর প্রিজম একটা পার্ট পড়িয়েছি, এবং তার সাথে হচ্ছে তোমার গোলীয় দর্পণের কিছু
গলীয় দর্পণটা পড়িয়েছি, আর আজকে হচ্ছে তোমার পুরো হচ্ছে লেন্স পড়ালাম, আর হচ্ছে তোমাদের এই দৃষ্টিজনিত ত্রুটি এগুলো পড়ালাম, লেন্সের অবস্থান কি এটা পড়ালাম, আর বাকিগুলো তোমাদেরকে বললাম তোমরা নিজেরা করে নিতে পারবে। এগুলো ডিপেন্ড করছে তুমি বস্তুটা কোথায় বসাচ্ছ এবং জ্যামিতিক ওয়েতে ড্র করবে, ঠিক আছে, হাতে ড্র করবে না। স্কেল দিয়ে ড্র করলে তাহলে তোমরা প্রপার বস্তুর অবস্থান পাবে। এবং এইরকম একটা কোশ্চেন 2 নম্বরের কোশ্চেন তোমাদের মাধ্যমিকে মাস্ট বি দেবে, এটা কনফার্ম, ঠিক আছে। তো এবারে তোমাদের নেক্সট ভিডিওতে তোমার সাথে আলোক বিচ্ছুরণ বা ডিসপারশন অফ লাইট এবং হচ্ছে তোমার আলোক তরঙ্গ বা লাইট ওয়েভ এই দুটো নিয়ে আলোচনা করবো এবং এই চ্যাপ্টারটা ফিনিশ করে দেবো। আশা করছি এটা তোমাদের কালকের মধ্যে ফিনিশ হয়ে যাবে এবং এরপরে আমি তোমাদের সাথে চলতরিৎ নিয়ে আলোচনা করবো। তো এবারে যে আমার মেন কথায় আসি, যে সমস্ত বন্ধুরা এখন অব্দি চ্যানেলটা নতুন, ঠিক আছে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের মনে হয় যে আমার কিছু কনসেপ্টে ভুল আছে, অবভিয়াসলি কমেন্টে জানাও, আমি আবার সেটাকে রেকটিফাই করে নতুন ভিডিও আপলোড করব যেখানে তোমাদের কনসেপ্টে কোনো সমস্যা হবে না। দেখো, আমি আমার যতটা জ্ঞান দিয়ে আমি এত দূর অব্দি এসেছি, আমি সবকিছু জ্ঞান দিয়ে তোমাদের হচ্ছে বোঝাতে পারবো, সো কাজে কোনো সমস্যা সৃষ্টি হবে না। আর যারা এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে নট অনলি ফর ক্লাস 10 এখানে জব নোটিফিকেশন রিলেটেড ভিডিও আসবে এবং তার সাথে সাথে স্কলারশিপ রিলেটেড ভিডিও তোমাদের এই চ্যানেলে আসতে থাকবে। সো কাজেই চ্যানেলটি প্রত্যেক বয়সী লোকের কাছে খুব ইম্পর্টেন্ট। তো আশা করছি তোমার সাথে নেক্সট ভিডিওতে আমি দেখা করবো এবং ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো এবং ভিডিওতে লাইক প্রদান করো এবং বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।